অন্তর্বর্তীকালে সরকার কিংবা এনসিপি সমন্বয় যে বা যারা আছে তারা আপনার 2 কোটি জাল নোট ইতিমধ্যেই। দর্শক এখানে দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস সহ অনেকেই তুপের মুখে পড়ে গ্রেপ্তার হয় এই জাল নোট ছাপানোর বিরুদ্ধে। এদিকে আজ 2 কোটি টাকার জাল নোট নিয়ে ডক্টর ইউনূস সহ এনসিপির সার্জিস হাসনাত তারা ধরা খেয়েছে। এই নিয়ে আজ তুলপাড় দেশের নতুন পরিস্থিতি হয়েছে। শেখ হাসিনার যেই মানে ক্যারেক্টার প্রচন্ড ঘাড়তারা তো তিনি আসেনি, এই মানুষগুলাই আবার নিয়ে ফুলের মালা দিয়া তাকে তার এই পদ ফিরিয়ে দেবে, কারণ এটা বাংলাদেশ। আর যদি তারা দেশ ছেড়ে তখন পালাই যায়, এটা হবে না, তবে তার এই পদ তাকে আবার দেওয়া হবে। তখন এপি সেই খবরে লিখে সেই 2005 সাল থেকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনূস তিনি ক্লিন্টন ফাউন্ডেশনে টাকা দিয়ে আসছেন এবং 1 লাখ থেকে $2.5 লাখ বিভিন্ন সময়কার ডোনেশনের খবর তারা প্রকাশ করে। প্রথমবারের মতো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বলেছেন, বক্তব্য রাখার ক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের খেয়াল রাখা উচিত। এখন ভারতবর্ষ হামলা করবে কিনা আমি নিশ্চিত হয়ে বলতে পারি, বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়ার জন্য এবং প্রতিবেশী সবগুলো রাষ্ট্রকে একটা বার্তা দেওয়ার জন্য ভারতবর্ষ বাংলাদেশকে একটা সাহায্য করবে। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের এইবারের কর্মসূচি অর্থাৎ 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আওয়ামী লীগ যতগুলো কর্মসূচি দিছে বাংলাদেশের রাজনীতিতে, তার চেয়ে 2025-এর নভেম্বরের 10, 11, 12 এবং 13 তারিখের যে কর্মসূচি দিছে সেই কর্মসূচিগুলোই আমার কাছে যথাযথ বলে মনে হচ্ছে। তো তারা প্রায় 1 লক্ষ থেকে 10 লক্ষ নেতা কর্মী এনে পুরো ঢাকা শহর লকডাউন করে দেবে, এটা আওয়ামী লীগের ঘোষণা। আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় যতটা না শক্তিশালী আমার কাছে কেন জানি মনে হয়, সেটা আপনি রাজনীতি দেখে ক্ষমতায় যখন আওয়ামী লীগ থাকে না এর চাইতেও বেশি শক্তিশালী। হ্যাঁ, আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তাও তারা অনেক শক্তিশালী হয়েছে। দর্শক শ্রোতা, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে ডক্টর ইউনূস বিপদে পড়েন 2 কোটি টাকার জাল নোট ছাপা নিয়ে। অন্যদিকে এনসিপি নেতারাও জনগণের তুপের মুখে পড়ে অনেকে গ্রেপ্তার হয় এই টাকার বিষয়ে। আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক চাঞ্চল্যকর ঘটনা ঘটে যায়, সেই ঘটনাগুলো এক এক করে আপনাদেরকে ধারাবাহিকলি দেখাবো এবং এর সাথে দেখতে পারবেন ডক্টর ইউনূস সহ তাদের কি হয়। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ। আপনারা শুরুতে যে ভিডিওটি দেখলেন এটি হচ্ছে আপনার বাংলাদেশে নির্বাচনের আগেই অন্তর্বর্তীকালে সরকার কিংবা আপনার এনসিপি সমন্বয় যে বা যারা আছে তারা আপনার 2 কোটি জাল নোট ইতিমধ্যেই আমাদের বাংলাদেশে আপনার হাতে বাজারে কিংবা বিভিন্ন মার্কেটে সামনে ঈদকে বা রমজানকে উপলক্ষে করে 2 কোটি জাল নোট ছড়ানো হচ্ছে। বিশেষ করে আপনার নির্বাচনে তো টাকা দরকার, অতএব এই টাকাগুলো আসবে কোথায় থেকে? এর কারণেই আপনার অন্তর্বর্তী সরকার কিংবা আপনার এনসিপি যে কিংস পার্টি রয়েছে তারা এই জাল নোট গুলা ছড়াচ্ছে। এখন বিএনপি তো এগুলা করবে না, আওয়ামী লীগ তো আর নির্বাচন করবে না বা আওয়ামী লীগকে তো নির্বাচন করতে দিবে না, এটাই তো অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ভূমিকা। তাহলে এই জাল নোট গুলা কারা ছাপাচ্ছে? সরকারে কারা বা উপদেষ্টা কারা? এনসিপিরই তো চয়েস অনুযায়ী তারা আপনার সরকারে বসেছে প্রতিটা প্রতিনিধিকে, তাই না? অতএব তারাই এই জাল নোট গুলা ছড়াচ্ছে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, যারা নাকি বিভিন্ন বড় বড় মার্কেটে রয়েছেন, বিভিন্ন দোকানদার রয়েছেন, কিংবা ধরেন হাটে বাজারে, আপনার হাতে কিংবা আপনার পকেটে, ইভেন কি ব্যাংকে পর্যন্ত যখন আপনি টাকা পয়সা উঠাবেন, লেনদেন করবেন, একবার সারা 10 বার যাচাই বাছাই করে তারপরে আপনারা লেনদেন করবেন। আদারওয়াইজ যদি আপনারা করেন তাহলে বড় ধরনের একটা প্রতারণার কিন্তু শিকার আপনারা অচিরেই হয়ে যাবেন। তখন কিন্তু হাজার কান্না করলে কিন্তু অন্তর্বর্তী সরকার আপনাদেরকে কিঞ্চিত পরিমাণ মায়া কিন্তু দেখাবে না, শুধু ঝরবে চোখের পানি। আমি বলতে চাই, এই সরকার তারা শুরু থেকেই এত মিথ্যাচার, এত প্রতারণা, মানে আগুন জ্বালাইতেছে, উল্টো দিকে পিনাকি ওই ওর বাসায় নিজের গোয়ায় নিজে আগুন দিয়া নাম দেয় বিএনপির, নাম দেয় আওয়ামী লীগের, নাকি আওয়ামী লীগ এখন প্রতিশোধ নিচ্ছে। মানে এই ধরনের বার্তাগুলো যে একের পর এক দিয়ে যাচ্ছে, আর কত ন্যাটোক্রস ডিজাইন কি শেষ হয় নাই? নাকি বাংলাদেশটাকে একদম শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা? ভাবেন তো, আসলে এই প্রতারণার শিকার হবে কি? হবে হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ, যেমন আপনি, আমি বা আমরা, যারা নাকি উপরে লেভেলের, তাদের কিছু হবে না ভাই, কারণ নির্বাচনে প্রচুর পরিমাণ পয়সা দরকার। ওই পয়সা আয়েগা কিদারছে? এটার জন্যই ঢাকার বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকা জাল নোট তারা ছাপাচ্ছে, কিংবা ইতিমধ্যেই তারা বিভিন্ন জায়গায় পৌঁছাই দিচ্ছে। এবার ভাবুন, মাত্র তো 2 কোটি জাল নোট ধরা পড়ছে, না জানি এই ধরনের হাজার কোটি টাকা জাল নোট আমাদের বাংলাদেশে অচিরেই নির্বাচনের আগে চলে আসছে। ভাবেন একটাবার, এই সরকার তার চ্যাটটি ধরা রাখার জন্য কিংবা সমন্বয়কদের সংসদে তাদের সরকার
বজায় রাখার জন্য, তাদের চয়েস অনুযায়ী সরকার রাখার জন্য তারা কত নিচে নামতে পারে একটাবার ভাবেন একটাবার। কেবল তো 2 কোটি টাকা সেনাবাহিনী জব্দ করছে, না জানি আর কত হাজার কোটি টাকা জব্দ হবে কি হবে না সেটারও সন্দেহ, কিংবা সাধারণ মানুষদের কাছে যে আরো কত হাজার কোটি টাকা জাল নোট পৌঁছাই দিবে এই সরকার, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। বাংলাদেশের অর্থনীতি তো খাবেই, অন্যদিকে যারা নাকি দিনমজুর আছে। তখন এপি সেই খবরে লিখে সেই 2005 সাল থেকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুস তিনি ক্লিন্টন ফাউন্ডেশনে টাকা দিয়ে আসছেন এবং 1 লাখ থেকে $2.5 লাখ বিভিন্ন সময়কার ডোনেশনের খবর তারা প্রকাশ করে। এখন বাংলাদেশে ইউনুস বিরোধী পক্ষ বরাবর প্রশ্ন তুলে এসেছেন, শেখ হাসিনাও বাংলাদেশে বিভিন্ন সময় তার বক্তব্যে প্রশ্ন তুলেছেন যে গরিবের ব্যাংকার, গরিবের কাছ থেকে অর্থ নিয়ে উচ্চ সুদে ঋণ দিয়ে যিনি গরিবের ভাগ্য পরিবর্তনের কথা বলছেন, তিনি কোন প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে এই পরিমাণ অর্থ বিদেশে নিয়ে গেলেন যে তিনি ক্লিন্টন পরিবারের সঙ্গে সরাসরি লাখ লাখ ডলার ডোনেশন দিয়ে সম্পর্ক গড়ে তুললেন। ক্ষমতাচ্যুত হওয়ার 15 মাস বাদে শেখ হাসিনা যে স্পষ্টতই বুঝেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের তাকে নানা রকম নামে, দুর্নামে, দুর্নীতির অভিযোগে, হত্যার দায়ে, নির্যাতনের অভিযোগে ঢালাও ভাবে অভিযুক্ত করার যে প্রচেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার মাধ্যমে বা বিভিন্ন ফোরামে যোগাযোগ করার মাধ্যমে, সেটা একরকম ভেস্তে গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সহ আন্তর্জাতিক ফোরামগুলো তার সঙ্গে আলোচনায় রাজি, জানতে আগ্রহী তার আগামীর পরিকল্পনা কি, কিংবা 2024-এর ঘটনাগুলি সম্পর্কে তার ভাষ্যটাই কি। শেখ হাসিনা এর পাশাপাশি এটাও বুঝেছেন যে নিজের ইমেজ দিয়ে বা নিজেকে একটা ব্র্যান্ডে পরিণত করে যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিরাট সাম্রাজ্য গড়ে তুলেছেন, অন্যদিকে পুরস্কৃত হয়েছেন গরিবের ব্যাংকার হিসেবে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে এই প্রশ্নটাও তোলা জরুরি যে গরিবের ব্যাংকার, হত দরিদ্র মানুষকে উচ্চ সুদে ঋণ দিয়ে তাদের উন্নয়নে ভূমিকা রাখবার দাবিদার এই ব্যাংকারের কাছে এত এত অর্থ কি করে এলো। শেখ হাসিনা সরাসরি এই প্রশ্নগুলো এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারগুলোতে তুলছেন, সম্পর্কিত প্রশ্ন থাকলেও তুলছেন, সম্পর্কিত প্রশ্ন না থাকলেও তুলছেন। যেমন হিন্দুস্তান টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে এ বিষয়ে তাকে কোনো প্রশ্ন করা হয় নাই, তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে কোনো সুনির্দিষ্ট প্রশ্ন এমন কোনো কিছু ছিল না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের আমলে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর কি ভয়াবহ অত্যাচার নির্যাতন চলছে এবং সেই অভিযোগ নিয়ে যে আওয়ামী লীগ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে গেছে, সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে শেখ হাসিনা বলে বসেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সরকারি কর্মচারী মাত্র ছিলেন, 6,000 টাকা বেতনে চাকরি করতেন, তিনি কি করে এত বিপুল সম্পদ গড়ে তুললেন যে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে তার নামে 5,000 কোটি টাকার ফিক্সড ডিপোজিট আছে, সেই বিষয়টি খতিয়ে দেখা দরকার। এবং তিনি এর পাশাপাশি এই প্রশ্নও করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস অত টাকা পেলেন কোথায় যে সেই টাকা নিয়ে তিনি হিলারি ক্লিন্টনের ক্যাম্পেইনে কিংবা প্রেসিডেন্ট ক্লিন্টনের চ্যারিটি ফাউন্ডেশনে টাকা ডলার, লাখ লাখ ডলার ডোনেট করে বসলেন। এই প্রশ্নগুলো তিনি যে তোলা বন্ধ করবেন না তার প্রমাণ ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে সাক্ষাৎকারে তাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছেন যে আপনার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে তো অভিযোগ যে তিনি $234 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছেন এবং সেক্ষেত্রে তাকে মূলত সাহায্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আর এস আলম গ্রুপের মাধ্যমে নাকি মূলত তিনি সেই টাকা পাচার করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের ওই প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছেন এই অভিযোগ যে শুধুমাত্র কোন রকম সাক্ষ্য প্রমাণ ছাড়া ঢালাও একটা অভিযোগ তাই নয়, এটা একটা হাস্যকর অভিযোগ, এটা লাফেবল অভিযোগ। কারণ তার মানে $234 বিলিয়ন পাচার করতে হলে শেখ হাসিনা সরকারের আমলে, শেখ হাসিনা তার মানে যতটা রাষ্ট্রীয় বাজেট আছে স্টেট বাজেটের চেয়েও বেশি পরিমাণ টাকা পাচার করে ফেলেছেন। তো শেখ হাসিনা বলছেন এই অভিযোগের কোনো সাক্ষ্য প্রমাণ নাই, যেই অভিযোগ এখন ইউনুস সরকার তার বিরুদ্ধে আনছে $234 বিলিয়ন পাচার করে দেওয়ার। কিন্তু শেখ হাসিনার আমলে, তার আমলে যে বাংলাদেশের অর্থনীতি 450% বেড়েছে সেটার সরাসরি সাক্ষ্য প্রমাণ আছে। কারণ আন্তর্জাতিক অর্থ তহবিল IMF সহ আন্তর্জাতিক সংস্থাগুলো এই পরিসংখ্যানের সঙ্গে একমত হয়েছে এবং এর প্রশংসা করেছে। শেখ হাসিনা পাল্টা প্রশ্ন করে সাংবাদিককে বলছেন যে এত নাইভ হলে, সাংবাদিকরা এত বোকা সেজে থাকলে তো চলবে না। 6,000 টাকার সরকারি কর্মচারী, আবার সেই যুক্তি, কি করে 5,000 কোটি টাকার ফিক্সড ডিপোজিটের মালিক হলেন। একটা হিন্দি ছবির ডায়লগ আমার এখনো খেয়াল আছে, ওয়াকিল भी हमारी है, मैजिस्ट्रेट भी हमारी है, पुलिस भी हमारी है, यहाँ पर हमरी हुकूमत चलती है साहब, आपकी सरकार की नहीं। তো গতকালকে যে বিষয়টা দেখলাম, আমি অ্যাডভান্স একটু ভবিষ্যৎবাণী করে দিই, জানি না ওই পর্যন্ত বাঁচবো কিনা, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে
হতে পারে 20 বছর, 30 বছর, 10 বছর, জানি না আর কি ওই পর্যন্ত আল্লাহ পাক হায়াত রাখবে কিনা, বাট ভিডিওটা হয়তো থাকবে। দেখবেন তখন আবার সিচুয়েশনটা এমন হবে, এইটা কারা বাতিল করছিল আজীবনের জন্য তাদেরকে খোঁজা হবে। যারা বাতিল করছে যদি তারা জিন্দা থাকে, শেখ হাসিনার যেই মানে ক্যারেক্টার, প্রচন্ড ঘাড়তারা তো তিনি আসেনি, এই মানুষগুলাই আবার নিয়ে ফুলের মালা দিয়া তাকে তার এই পদ ফিরিয়ে দেবে, কারণ এটা বাংলাদেশ। আর যদি তারা দেশ টেশ ছেড়ে তখন পালাই যায়, এটা হবে না, তবে তার এই পদ তাকে আবার দেওয়া হবে। তাহলে এই যে এখন আজীবনের জন্য মানে বহিষ্কার করা হলো বা বাতিল করা হলো, এটা বাংলাদেশের রাজনীতি। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে 2019 সালে যখন ডাকসুতে নির্বাচন হয়েছিল, আপনাদের খেয়াল আছে তো, মানে ভিপি নূর যখন ডাকসুর কি বলে যে সভাপতি হলেন, তো ডাকসুর প্রেসিডেন্ট হিসেবে যখন ভিপি নূর হয়েছিল তখন কিন্তু আওয়ামী লীগ একটা বড় অবস্থানে ছিল, মানে যুব ছাত্রলীগ ভালো একটা অবস্থানে ছিল, শুধু তারা ভিপি পদরা পায় নাই। তো এই ভিপি পদরা না পাওয়ার কারণে ভিপি নূর হয়ে গেল ভিপি। তো তখন 2019 সালে এই ডাকসুর নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কোনটা, যে শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সদস্য পদ দেওয়া যায় কিনা। তো নূরের অনুমতি ছিল, সবাই অনুমতি নিয়ে শেখ হাসিনাকে ওই পদটা দিলেন। এবার শেখ হাসিনার সেই পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ডাকসু, অর্থাৎ ছাত্র শিবির, কারণ ডাকসুটা তো এখন এবার 90% ডাকসু ছাত্র শিবিরের দখলে, এর আগে ছাত্রলীগের দখলে ছিল। এখন এই বিষয়ে ডাকসু নেতারা নীতিগতভাবে ঐকমত্যে পৌঁছেছেন যে তারা শেখ হাসিনার যে সদস্য পদ ছিল এটা বাতিল করবে। কাকতালীয় ভাবে আপনার 2019 সালে নির্বাচিত ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্য করা হলেও কাকতালীয় ভাবে 2025-এ ডাকসুর নির্বাচিত যারা প্রতিনিধি আছেন তাদের দ্বিতীয় সভাতেই আবার তার এই আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত এসেছে। গণমাধ্যমে দেওয়া তথ্য বলছে যে সব নির্বাচিত প্রতিনিধি শেখ হাসিনার এই সদস্যপদ আজীবন বাতিল করার জন্য নীতিগতভাবে একমত হয়েছেন। এখন এটি কেবল আনুষ্ঠানিক কর্মকাণ্ড মাত্র। এখন শেখ হাসিনা কি ডাকসুর ওই মুহূর্তে কোনো ছাত্রী ছিলেন, তিনি ইডেনের ছাত্রী ছিলেন, তারপরেও এত বড় পদে থাকলে বিভিন্ন রকম ডিগ্রি, সার্টিফিকেট, সদস্য পদ অনেক কিছু কিন্তু দেওয়া হয়, যেটা হিসাবে হয়তো তিনি পাইছেন। এখন এটা থাকা না থাকাও কি কোনো পার্থক্য আছে? নাই। তবে যেহেতু দেওয়া হয়েছিল কাইরা নিছে, এটা ধরনের একটা ইগু, ইজ্জত, মান সম্মানের বিষয় হয়ে দাঁড়াবে। তো এখন তো হচ্ছে মাঠে আওয়ামী লীগ নাই, এখন যে কোনো সিদ্ধান্ত, যে কোনো কিছু করা খুবই সোজা, যে মন যা চাইলো তাই করা যায়। একসময় ধরেন বিএনপি জামাতকে নিয়ে শেখ হাসিনা খেলে নাই, খেলছে তো, বিশেষ করে জামাতকে নিয়ে খেলছে, তখন যা খুশি করা যেত, মাঠে প্রতিপক্ষ নাই, মানে একক সিদ্ধান্ত নিজেরা নিয়ে ফেলা যেত, আর যার কারণে 5ই আগস্ট ঘটছে। তো এখন আবার মাঠে আওয়ামী লীগ নাই, শেখ হাসিনা বাংলাদেশে নাই, ওনার এই সদস্যপদ না, ওনার বিরুদ্ধে একের পর এক অ্যাক্টিভিটিস, মানে মামলা টামলা বিভিন্ন বিষয়, এগুলো কিন্তু হচ্ছে। আবার যখন ধরেন কখনো 2, 4, 10, 15, 20 বছর পরে শেখ হাসিনা বাইসা থাকে, অথবা মইরাই যাক, ওনার কেউ যদি আওলাদরা বা স্বজনরা আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসে, তখন আবার শেখ হাসিনার সম্মানে, এখন দেখেন না বঙ্গবন্ধুর সম্মানে কত কিছু করা হয়, জিয়াউর রহমানের সম্মানে কত কিছু করা হয়, নিজামীর সম্মানে কত কিছু করা হয়, এরশাদ সাহেবের সম্মানে কত কিছু করা হয়। এরকম দেখবেন আবার এই পদ আমৃত্যু পদ তখন দেওয়া হবে, আর এই যে নীতিগত সিদ্ধান্ত এগুলো বদলে যাবে। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের এইবারের কর্মসূচি অর্থাৎ 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আওয়ামী লীগ যতগুলো কর্মসূচি দিছে বাংলাদেশের রাজনীতিতে, তার চেয়ে 2025-এর নভেম্বরের 10, 11, 12 এবং 13 তারিখের যে কর্মসূচি দিছে সেই কর্মসূচিগুলোই আমার কাছে যথাযথ বলে মনে হচ্ছে। আমি জনাব গোলাম মাওলা রনি সাহেবের বক্তব্য শুনলাম আওয়ামী লীগের এই কর্মসূচির বিষয়ে। তিনি স্পষ্টভাবে বললেন যে এইটা হচ্ছে এসিড টেস্ট। আওয়ামী লীগ শুধু দেখতে চাচ্ছে যে তারা একটা কর্মসূচি দেবে, সেই কর্মসূচি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে কতটুকু হাইপ ওঠে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে বা শক্তিগুলো আছে তাদের মনের মধ্যে কতটুকু উথাল পাতাল শুরু হয়। এবং আওয়ামী লীগ যেভাবে কর্মসূচিটা ঘোষণা করছে, বাংলাদেশের ওই যে একটা পত্রিকা আছে আমার দেশ পত্রিকা, যে পত্রিকাটা সবার আগে আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে জানতে পারে এবং তারই রেফারেন্স ধরে অন্য পত্রিকাগুলোকে নিউজ ছাপাতে হয়, সেই পত্রিকা যেভাবে নিউজ ছাপাইছে এবং বর্তমানে আজকে হচ্ছে 8ই নভেম্বর, আজকে যেভাবে বিষয়টা নিয়ে হাইপ উঠছে সারা বাংলাদেশের প্রতিটা মানুষের মনে, আপনি দেখবেন যে এইটা শুধু এই সোশ্যাল মিডিয়াতে নয়, এটা শুধু রাজধানীতে নয়, বাংলাদেশের প্রতিটা অলিতে গলিতে, প্রত্যন্ত অঞ্চলের গ্রামের চাষটলে দেখবেন, আপনি দোকানে দেখবেন, হাটে বাজারে ঘাটে মাঠে সব জায়গাতে শুধু এটাই আলোচনা হইতেছে যে আওয়ামী লীগের কর্মসূচি, আওয়ামী লীগের কর্মসূচি। তার মানে আওয়ামী লীগ শুধু মুখ দিয়ে বের করছে, তাদের নেতা কর্মী বা ওই ধরনের শক্তি সামর্থ্য এখনো হয়ে উঠছে কিনা জানি না। তবে আওয়ামী লীগ এমন একটা সময় তারা এই কর্মসূচিটা দিল, খুবই গুরুত্বপূর্ণ সময় দিছে এবং ভাববার মতো একটা সময় দিছে। আমি যেটা প্রথমেই বললাম যে আওয়ামী লীগের এইবারের কর্মসূচিটা অন্তত যথাযথ বলে মনে হচ্ছে। পালন হবে কি না হবে, যে গোলাম মাওলা রনির সাহেবের যে বক্তব্য শুনলাম সেইটাই যদি বাস্তবায়ন, যে এসিড টেস্ট করতেছে আওয়ামী লীগ, তারপরও সময়টা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন
ভারতের পক্ষ থেকে যেটা বলা হয় শিলিগুড়ি করিডোর, আর আমাদের পক্ষ থেকে বলা হয় চিকেন নেক। সেখানে ভারত নতুন করে তারা ক্যাম্প করতেছে, যৌথ বাহিনীর ক্যাম্প। এবং বাংলাদেশের মিডিয়াতে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা এবং বিশ্লেষণের মাধ্যমে অনেক কিছু প্রমাণ করতেছে এবং তাদের মন্তব্য প্রকাশ করতেছে। দর্শক তো এই বিষয়গুলো দেখে মানে ডক্টর ইউনূসকে নিয়ে অনেক কথা, আবার আরও অনেক বিষয় নিয়ে কথা, এগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।